নমস্কার বন্ধুরা, বাংলা শিক্ষা ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগত। আজ তো ইতিহাসের অধ্যায় 2 সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা নিয়ে আজকে আমরা কিন্তু আলোচনা করব। পর্ব 1, নতুন সংঘবদ্ধতার অভিমুখে। তো 19 শতকের বাংলা আমরা এই নিয়ে আলোচনা করব, সাময়িক পত্র, সংবাদপত্র ও সাহিত্য সমাজের প্রতিফলনগুলো। কারণ 1857 সালে কি হয়েছিল? 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ভারতীয় শাসনের ধরন কিন্তু বদলে দেয়। একই সময়ে পাশ্চাত্য শিক্ষা, মুদ্রণ যন্ত্র, যেরকম হয়ে গেল তোমাদের প্রিন্টিং প্রেস, এবং নবজাগরণের প্রিন্টিং প্রেস এবং নবজাগরণের প্রভাবে বাংলায় নতুন চিন্তাধারার বিকাশ শুরু হয়। তো সেগুলো কেমন করে কি কি হয়েছিল সেগুলো আমরা কিন্তু দেখে নিব, ঠিক আছে? তো আমরা এগুলো নিয়ে আলোচনা করব। বামবোধিনী পত্রিকা এক ঝলক দেখে নিচ্ছি যে কি কি পড়াবো তোমাদেরকে। তো বামবোধিনী পত্রিকা হয়ে গেল, হিন্দু প্যাট্রিয়ট, হতুম প্যাঁচার নকশা, নীল দর্পণ নাটক এবং নীল বিদ্রোহের প্রতিক্রিয়া, গ্রাম বার্তা প্রকাশিকা, আর গুরুত্বপূর্ণ ঘটনাবলী ও সময়রেখা থাকবে, ঠিক আছে, কখন কি হয়েছিল। আর সাময়িক পত্র ও সাহিত্যের সামাজিক প্রভাবটা দেখে নাও, যে নারী শিক্ষা মুক্তি নিয়ে যতটা মানে সাহিত্য রয়েছে বা তোমার গিয়ে বলতে পারো সংবাদপত্র রয়েছে, তো সেগুলো 92% শুধুমাত্র নারী শিক্ষা মুক্তির জন্যই ছিল, এবং 88% নীলকর ও শোষণ যে বিরোধিতা ছিল তাদের উপরে ছিল 88%, কুসংস্কার ও সতীদাহ নিবারণের উপরে ছিল 82%, এবং বাবু কালাচার ও ব্যঙ্গ সাহিত্যের উপরে ছিল 75%, ঠিক আছে। এগুলো তোমাদের যে সমাজের নবজাগরণ ও জাতীয় চেতনার জাগ্রত করতে মুখ্য ভূমিকা পালনগুলো করেছিল, ঠিক আছে। এগুলো সব আছে 1900 শতকে। 1900 শতক বলতে কি বুঝো? 1900 শতক হচ্ছে তোমার কি 1801 থেকে 1899 সালটাকে আমরা কি বলি? 19 শতক, ঠিক আছে। তো আমরা দেখে নিচ্ছি, এরপরে কিছু মানে এমসিকিউ রয়েছে যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে। 19 শতকের সংবাদপত্রগুলো দেখে নিচ্ছি। পত্রিকার নাম হচ্ছে তোমার কি দিগদর্শন, ঠিক আছে। প্রথম পত্রিকার নাম কি আছে? দিগদর্শন। এটা প্রকাশ কবে হয়েছিল? 1818 সালে। এটা মাসিক পত্রিকা, ঠিক আছে। দেখো যেগুলো মান্থলি আছে, মান্থলি মানে মাসে, এক মাসে, যেরকম তোমাদের যে ধরে নাও নিউজ পেপার এখনকার আসছে, নিউজ পেপার, এগুলো নিউজ পেপার কি থাকে, যেরকম দৈনিক জাগরণ হয়ে গেল, দা হিন্দু হয়ে গেল, ঠিক আছে। তো এগুলো কি করে, এগুলো রোজ রোজ আসে, প্রত্যেক দিন আসে, কিন্তু এগুলো যে নিউজ পেপার ছিল এগুলো মান্থলি আসতো, ঠিক আছে, লাইক এ ম্যাগাজিন, ঠিক আছে, যেরকম এখন ম্যাগাজিন আছে, মানে আসে মাসিক হিসেবে। তো এটা কি হিসেবে আসতো? মাসে আসতো, ঠিক আছে। দিগদর্শনটা মাসে আসতো, মাসিক পত্রিকা আছে, ঠিক আছে। তো এটার সম্পাদক কে ছিলেন? তো জশুয়া মার্সম্যান, ঠিক আছে, শ্রীরামপুরের ছিলেন। আর এর বিশেষত্ব কি ছিল ও গুরুত্ব? বাংলা ভাষায় প্রকাশিত ছিল, ঠিক আছে। আর এটা ছিল প্রথম সাময়িক পত্রিকা, ঠিক আছে। প্রথম সাময়িক পত্রিকা কি ছিল আমাদের? দিগদর্শন। তারপরে দ্বিতীয় হচ্ছে সমাচার দর্পণ। সমাচার দর্পণের প্রকাশ ছিল 1818 সালেই ছিল, ঠিক আছে। এটা একটা মানে সাপ্তাহিক ছিল, মানে উইকলি, এটা সপ্তাহে মানে প্রকাশিত করা হতো। এটাও জশুয়া মার্সম্যানের দ্বারাই করা হতো, ঠিক আছে। আর এরও বিশেষত্ব কি রয়েছে? বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ছিল। এটা প্রথম সাময়িক পত্রিকা ছিল, ঠিক আছে, কারণ এটা মাসে আসতো। আর এটা প্রথম সাপ্তাহিক মানে পত্রিকা ছিল, সংবাদপত্র, ঠিক আছে। 3 নাম্বার বাঙ্গাল গেজেট। এখান থেকে কোয়েশ্চেন গুলো কিন্তু বারবার করে আসে, এটা খুবই ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এই স্লাইডটা তোমরা স্ক্রিনশট করে রেখে নিবা, ঠিক আছে। তো বাঙ্গাল গেজেট কবে এসেছিল? 1818, ঠিক আছে। তিনটা এখানে দেখে নাও, দিগদর্শন, সমাচার দর্পণ, বাঙ্গাল গেজেট, তিনটাই কিসে আসছে? 1818 সালে, ঠিক আছে। এবার বাঙ্গাল গেজেটকে মানে সম্পাদক কে ছিলেন? তো গঙ্গা কিশোর ভট্টাচার্য। এবং বিশেষত গুরুত্ব দেখে নিচ্ছি, বাঙালির দ্বারা সম্পাদিত প্রথম সংবাদপত্র, এটা বাঙালির দ্বারা সম্পাদিত ছিল, ঠিক আছে। এবং সংবাদ কৌমুদী, এটাতে তো স্টার মার্ক লাগিয়ে রাখো, ঠিক আছে, এখান থেকে কোয়েশ্চেন আসে। 1821 সালে প্রকাশকাল ছিল এর, ঠিক আছে, মানে প্রকাশিত কবে হয়েছিল? তো 1821 সালে। আর এর যে মানে সম্পাদক ছিলেন তো রাজা রামমোহন
রায় ছিলেন। ঠিক আছে, বিশেষত কি ছিল, সমাজ ও ধর্ম সংস্কারের মূল হাতিয়ার ছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে তত্ত্ববোধিনী, এটাও পাঁচটার মধ্যে যদি তোমরা এই তিনটাকে তোমরা স্টার মার্ক করতে পারো। ঠিক আছে, তত্ত্ববোধিনী কবে আছে 1843 সালে, ঠিক আছে, প্রকাশ হয়েছিল, এবং এর যে সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত ছিলেন, এবং বিশেষত গুরুত্ব দেখে নিচ্ছি তো ব্রাহ্মণ সমাজের মুখপত্র ও সমাজ সংস্কার ছিল। ঠিক আছে, এবার আমরা চলো যেগুলো টপিকগুলো দেখেছি, তো আমরা প্রথম দেখব বামবধানী পত্রিকা। ঠিক আছে, 1863 থেকে 1923। এর প্রধান বক্তব্য ছিল সামাজিক ভূমিকা ও 19 শতকের নারী মুক্তি আন্দোলন। ঠিক আছে, এর মানে যে পুরো ফোকাস ছিল বামবধানী পত্রিকার, তো এটা কোথায় ছিল, নারী মুক্তির উপরে। ঠিক আছে, এবার নারী মুক্তি বলতে বোঝায় নারীদের কি সামাজিক, শিক্ষাগত, অর্থনৈতিক, রাজনৈতিক ও আইনি অধিকার প্রতিষ্ঠা এবং পুরুষদের সমান মর্যাদা ও স্বাধীনতা অর্জনের আন্দোলন। ঠিক আছে, যেরকম এর মধ্যে ছিল নারী মুক্তিতে কি ছিল, তখনকার দিনে কি চলতো, বাল্য বিবাহ ছিল। ঠিক আছে, তারপরে বিধবা বিবাহ ছিল। ঠিক আছে, এবং তারা যে শিক্ষার জন্য সুযোগ পেত না। ঠিক আছে, সমাজের নারীদের অত স্বাধীনতা ছিল না। তো এগুলো নিয়েই আমরা এই পত্রিকাতে দেখব। তাহলে আমরা প্রতিষ্ঠা, সম্পাদক ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে নিচ্ছি। প্রতিষ্ঠা কাল ছিল 1863 সালের আগস্ট মাসে পত্রিকাটি প্রকাশ শুরু হয়েছিল, এবং সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। তিনি ছিলেন ব্রাহ্ম নেতা ও সিটি কলেজের প্রখ্যাত অধ্যক্ষ। ঠিক আছে, মুখপত্র ছিল কেশবচন্দ্র সেনের নেতৃত্বাধীনে ব্রাহ্ম সমাজের শাখা সংস্থা বামবধানী সভারও মুখপত্র। ঠিক আছে, কেশবচন্দ্র সেনের ব্যাপারে তোমরা আরো জানবে যখন আমরা ব্রাহ্ম সমাজটা পড়বো। ঠিক আছে, যে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিল, রাজারামন রায়। তারপরে সেটাকে মানে যখন রাজারামন রায়ের মৃত্যু হয়ে যায়, তখন দেবেন্দ্রনাথ ঠাকুর মানে ভাগ করে নেন, এবং কেশবচন্দ্র সেন তিনিও মানে দুভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কেশবচন্দ্র সেন নিয়ে স্থায়িত্ব ছিল টানা 60 বছর, 1863 থেকে 1923 পর্যন্ত প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, এই যে যেটা আমাদের যেটা মানে যে বামবধানী যেটা পত্রিকা ছিল। ঠিক আছে, তো সেই পত্রিকাটি 1863 থেকে 1923 পর্যন্ত প্রকাশিত হয়েছে। ঠিক আছে, টানা 60 বছর চলেছিল। তো এর মূল উদ্দেশ্য কি ছিল, বামা অর্থাৎ নারীদের শিক্ষার আলো দেখানো এবং পুরুষ শাসিত সামাজিক শৃঙ্খলা থেকে মুক্তি দেওয়া। ঠিক আছে, আজকেও দেখবা তোমরা নিজের বাড়িতে যে তোমাদের মা যে আছে, তারা যদি বাইরে কোথাও যায়, ঘুরতে যায় বা বেড়াতে যায়, আজকেও দেখবা তারা তোমার বাবাদের সাথে আলোচনা করে অবশ্যই যায়। ঠিক আছে, বা তাদেরকে জিজ্ঞেস করে অবশ্যই যায়। কিন্তু তোমার বাবারা যখন কোথাও যায়, বেরোতে যায়, বা তোমরাও কোথাও বেরোতে যাও, তো তোমরা অবশ্যই কাউকে বাড়িতে বলো না। ঠিক আছে, তো এটা কি আছে, তোমার স্বাধীনতা আছে, কিন্তু মেয়েদের স্বাধীনতা খুবই কম আছে। ছেলেদের কম্পেয়ারে মেয়েদের স্বাধীনতা খুবই কম আছে। ঠিক আছে, তোমরা বাড়ি ঘরে দেখবা, একটু মানে লক্ষ্য করে দেখবা। তো প্রথম ধাপটা রয়েছে নারী শিক্ষার জোরালো দাবি ও বিশেষ পাঠ্যক্রম। ঠিক আছে, এর মধ্যে প্রথমেই বলে দিয়েছে, পত্রিকার প্রথম সংখ্যাতেই স্পষ্টভাবে ঘোষণা করেছিল যে মেয়েদের শিক্ষা আলো না দেখালে সমাজের ও পরিবারের সার্বিক কল্যাণ সম্পূর্ণ অসম্ভব, আর শিক্ষা ছাড়া নারীর মুক্তি সম্ভব হবে না। সেই জন্য প্রথম ধাপেই তিনি কি রেখেছিলেন, যে প্রথম ধাপেই তিনি শিক্ষার প্রয়োজনীয়তা প্রকাশ করেছিলেন। তারপরে কি ছিল, নির্দিষ্ট গৃহ পাঠ্যসূচি। ঠিক আছে, মানে বাড়িতে ওরা থেকে কি কি পড়াশোনা করবে না করবে সেগুলো নিয়ে সেখানে আলোচনা করা হয়েছিল। যেরকম রক্ষণশীল সমাজে বাধা কাটিয়ে মেয়েদের গৃহে মানে বাড়িতেই কি কি বিষয়ে শিক্ষা দেওয়া উচিত, যেমন হয়ে গেলো ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, নীতিশিক্ষা ও স্বাস্থ্য রক্ষা। ঠিক আছে, তার একটি নির্দিষ্ট পাঠ্যক্রমও প্রকাশ করা হয়েছিল। দ্বিতীয় ছিল সামাজিক কুপ্রথা। ঠিক আছে, সামাজিক কুপ্রথার মধ্যে কি কি ছিল, বাল্যবিবাহ প্রতিরোধ, বহু বিবাহ ও কৌলিন্য প্রথা, অবরোধ প্রথা ছিল, খণ্ডন ছিল। ঠিক আছে, তো বাল্যবিবাহ প্রতিরোধে কি ছিল, অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল, এবং বৃদ্ধদের সাথে অসম বিবাহ। ঠিক আছে, 18 বছর বয়সের মেয়ে, ধরে নাও কোনো মেয়ে আছে 18 বছর বয়সে, আর তোমার ধরে নাও 48 বছরের কোনো বৃদ্ধের সাথে কি করছে, বিয়ে দিয়ে দিচ্ছে, তো এটা কি হয়ে গেল, এটা এক রকমের অসম বিবাহ হয়ে গেল। ঠিক আছে, 18 গুণ 3 করলে কত যায়, 54 যায়। ঠিক আছে, তো এর 3 গুণা বয়স বেশি লোকের সাথে কি করছে, বিয়ে দিয়ে দিচ্ছে, এবং অল্প বয়সে যেগুলো 10 বছরে 8 বছরে, ঠিক আছে, দিয়ে দেওয়া হচ্ছিল, যার ফলে কি হচ্ছিল, বিয়ে তো দিয়ে দিচ্ছিল, যার ফলে যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছিল, ঠিক আছে, তো তারা দুর্বল হচ্ছিল। ঠিক আছে, বাচ্চারা কেমন হচ্ছিল, দুর্বল হচ্ছিল, এবং অল্প বয়সেই তাদের কি হয়ে যাচ্ছিল, অল্প বয়সে মৃত্যু হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো এগুলোকেই মানে প্রতিরোধ করার জন্য এই সামাজিক কুপ্রথাগুলোকে দূর করতে চেয়েছিলেন। ঠিক আছে,
তো বামবর্ধিনী পত্রিকার মাধ্যমে। দ্বিতীয় বলেছে বহু বিবাহ, পুরুষদের অনিয়ন্ত্রিত, একটা পুরুষ না না করে 10টা 12টা বিয়ে করতে পারতো, ঠিক আছে, 10টা থেকে 12টা বিয়ে, এ থেকে বেশিও করতে পারতো, বহু বিবাহ ছিল, ঠিক আছে। তো 4টা 5টা তো কমন ব্যাপার ছিল, ঠিক আছে। তো পুরুষদের অনিয়ন্ত্রিত বহু বিবাহ প্রথা চলছিল এবং কুলীন ব্রাহ্মণদের নীতিহীন যে নীতি, কোনো পলিসি ছিল না, ঠিক আছে, পলিসিহীন আচার আচরণের বিরুদ্ধে পত্রিকার কঠোর সমালোচনা প্রকাশ করা হতো, ঠিক আছে। তারপরে বলেছে অবরোধ প্রথার ভণ্ডন, মেয়েদের চার দেওয়ালে, মেয়েদেরকে কি করতো, চার দেওয়ালের মাঝে গৃহবন্দী করে রাখার অমানবিক কুপ্রথার বিরুদ্ধে যে প্রতিবাদ জানিয়ে নারীদের স্বাধীন বিকাশের কথা বলা হয়, ঠিক আছে। আজকে দেখবা তোমাদের বাড়িতে নিজের মা বা নিজের দিদি বা যেগুলো ফিমেল রয়েছে, ঠিক আছে, তাদেরকে দেখবা বেশিরভাগ কোথায় আছে, চার দেওয়ালের মাঝেই কি আছে, বন্দি আছে, ঠিক আছে। তারপরে 3 নম্বর রয়েছে কুসংস্কার খণ্ডন ও বিধবা বিবাহ সমর্থন। এবার দেখো বিধবা বিবাহ সমর্থন মানে আগে কি হতো, একটা তোমরা সতী প্রথা পড়েছ, ঠিক আছে, সতী প্রথাতে কি হতো, যদি তার স্বামী মারা যেত তো তাকে কি করতো, তার বউকে নিয়ে গিয়ে তার চিতাতে জিন্দা ওকে কি করতো, পুড়িয়ে দিত, ঠিক আছে। তো এই যে বিধবাদের যে সাথে যে মানে সতী প্রথাগুলো হতো সেগুলোকে দূর করার জন্য কি করলো, বিধবা বিবাহ সমর্থনগুলোকে নিয়ে আসলো, ঠিক আছে। যে এরকম করে তো সব মহিলারা মারা যাবে, যার যার বাড়ির মানে মহিলাদেরকে সতী হতে হচ্ছে তারাই বুঝছে, ঠিক আছে, সমাজের কি যাচ্ছে, ঠিক আছে। একটু ধরে নাও আমার দাদা মারা গেল, তার সাথে সাথে কি করছে, আমার বৌদিকেও পুড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এরকমের কি সাথে কি দুই রকমের মানে ধরে নাও মানে দুই রকমের কি হয়ে যায়, আমাদের উপরে টেনশন চলে আসে। তো ভ্রান্ত ধারণা ধরো, ভ্রান্ত ধারণা খণ্ডন, তখনকার কুসংস্কার ছিল যে মেয়েরা যদি লেখাপড়া শিখলে বিধবা হয়, ভাবতে পারছো, মেয়েরা পড়ালেখা শিখলে কি হয়ে যাবে, বিধবা হয়। এখন মেয়েরা পড়াশোনা করে কি হচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তারপরে এখন তো ফ্লাইটও উড়াচ্ছে মেয়েরা, ঠিক আছে। তো তখনকার মেয়েদেরকে জেনে বুঝে, ঠিক আছে, পড়তে দিত না, কারণ মেয়েরা লেখাপড়া শিখলে কি করবে, এই যে দেখে নাও ডাক্তার হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হয়ে যাবে, ছেলেদের সাথে মানে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে, ঠিক আছে। হতে পারে যে মেয়েরা ছেলেদের থেকে আগেও বেরিয়ে যেতে পারে, তোমাদের ক্লাসে দেখো পড়াশোনাতে অনেকটা মেয়ে আছে তোমাদের থেকে আগেই হবে, ঠিক আছে। তো এগুলো যে ভ্রান্ত ধারণা ছিল সেগুলোকে খণ্ডন করলো যে মেয়েরা লেখাপড়া শিখলে বিধবা হয়। তারপরে বামবদনী পত্রিকা এতে যুক্তি দেয় যে শিক্ষার অভাবেই মূল অশুভ ও শান্তির কারণ, ঠিক আছে। শিক্ষা যদি না পেয়ে, শিক্ষার অভাবে মানুষকে তুমি যেরকম করে ঘোরাতে চাইছো, ঠিক আছে, যেরকম একটা নেতা নেতা কি থাকে, সেরকম পড়ালেখা থাকে না, ঠিক আছে, কিন্তু তাকে যে যারা ভোট করে, ঠিক আছে, তাদেরকে কিভাবে নাচাচ্ছে দেখতে পাচ্ছ তো, ঠিক আছে। এবার তোমরা দেখবা যে এই যে নেতার পিছনে পিছনে যে ঘুরে বেড়াচ্ছে তাদের কেমন শিক্ষা দীক্ষা রয়েছে, যারা ভালো শিক্ষিত থাকবে তারা কিন্তু এদের পিছনে পিছনে ঘুরে বেড়াবে না, ঠিক আছে। তো যদি এদেরকেও যদি শিক্ষা দিয়ে দেওয়া হয় তাহলে কি নেতার পিছনে ঘুরে ঘুরে বেড়াবে, ভোট চাইতে যাবে কারো কাছে? তো ওই রকমের ব্যাপার আছে যে লেখাপড়া যারা, একটা কথা আছে হিন্দিতে যে আহ, তোমার কি যে শিক্ষা ও शेरनी का दूध है जिसने पिया है उसने दहाड़ा है, ঠিক আছে। তো এটা যে ডায়লগ ছিল এটা আমাদের কার ছিল, ভীমরাও আম্বেদকারের ডায়লগ আছে, ঠিক আছে। তো বিধবা বিবাহ আইন পাস হয়ে গেল, ঠিক আছে, 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হওয়ার পর থেকে কি হচ্ছে, আইন যাতে বাস্তবে প্রয়োগ হয় তার পক্ষে শক্তিশালী সামাজিক জনমত গড়ে তোলা হয়, ঠিক আছে। এবার মানবিক মর্যাদা প্রতিষ্ঠা, সতীদাহ প্রথা রোধের সুফল প্রচার করো, ঠিক আছে। এই যে সতী প্রথা ছিল এটাকে কি করছিল, এটাকে বন্দি মানে যেন রোধ হয়ে যায় সেই ব্যবস্থাই তারা করছিল, ঠিক আছে। নারীদের সমাজে স্বাধীন ও সম্মানজনক অবদানের অধিকার দাবি করা হয়, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে নারীদের সাহিত্য চর্চা ও রাজনৈতিক সচেতনতা। নারীদের নিজস্ব সাহিত্য চর্চা, পত্রিকাটিতে নারীদের লেখা কবিতা হয়ে গেল, গল্প হয়ে গেল, তাদের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স, ঠিক আছে, অভিজ্ঞতা যেটাকে আমরা কি বলি এক্সপিরিয়েন্স। তো এদের কথাগুলো কি হতো, প্রকাশিত হতো। তার মধ্যে ছিল একজন মানকুমারী বসু ও ঠাকুর বাড়ির মহিলারা, তারা কিন্তু নিয়মিত লিখতেন, তারা নারীদেরকে উৎসাহিত করতে বিশেষ রচনা ও প্রতিযোগিতা আয়োজন করা হতো, ঠিক আছে। যেরকম তো আমাদের স্কুলে নিয়মিতভাবে কি করানো হয়, টেস্ট করানো হয়, পরীক্ষার মাধ্যমে তোমাদের টেস্ট নেওয়া হয়, সেরকম তারাও নারীদেরকে উৎসাহিত করতে বিশেষ রচনা প্রতিযোগিতাও
আয়োজন করা হতো। পারিবারিক রাজনৈতিক বার্তা হয়ে গেল সন্তান পালন, ঠিক আছে, তারপরে গৃহস্থালী পরিচালনা এবং স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি পরবর্তীতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ও রাজনৈতিক সংগ্রামে নারীদের অংশগ্রহণের খবরও গুরুত্বের সাথে প্রকাশ করা হতে থাকে। ঠিক আছে, এবার আমরা যা পড়েছি এক নজরে দেখে নাও। ঠিক আছে, এটা তোমাদের যে মানে শর্ট কোয়েশ্চেনের জন্য, এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, তো যেটা আমরা পড়লাম বামবধানী পত্রিকাটা, তো সেটা প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1863 সালে আগস্ট মাসে। প্রধান সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত ছিলেন প্রতিষ্ঠাতা। বামবধানী সভা মূল লক্ষ্য কি ছিল? মূল লক্ষ্য ছিল নারীদের শিক্ষা, সামাজিক মর্যাদা ও মানে অধিকার প্রদান করা। বিশিষ্ট লেখিকা কে ছিল? মানকুমারী বসু ও ঠাকুরবাড়ির অন্যান্য নারীবর্গ। প্রকাশনার সময়কাল দীর্ঘ 60 বছর ধরে চলেছিল, 1863 থেকে 1923 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট, এটা চলেছিল 1853 থেকে 1928 পর্যন্ত। ঠিক আছে, এখানে ছিল ভারতীয় সাংবাদিকতা, নীল বিদ্রোহের ইতিহাস ও জাতীয়বাদীর চেতনার অন্যান্য দলিল। ঠিক আছে, তো এর মধ্যে প্রধান সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। প্রতিষ্ঠাতা ছিলেন গিরিশচন্দ্র ঘোষ ও মধুসূদন রায়। ঠিক আছে, তো আজকে আমরা দেখছি হিন্দু প্যাট্রিয়টের মধ্যে এগুলো পড়বো। ঠিক আছে, তো চলো শুরু করি। এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমরা তো দেখলাম এখনই। কে ছিল প্রতিষ্ঠাতা? মধুসূদন রায় এবং গিরিশচন্দ্র ঘোষ ও তার দু ভাইয়ের যৌথ প্রচেষ্টায় শুরু করেছিল। ঠিক আছে, ঐতিহাসিক প্রেক্ষিত দেখে নিচ্ছি যে এর সূচনা হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এর নামকরণ ও নামমাত্র সম্পাদক ছিলেন শ্রী চন্দ্র বিশ্বাস, নামমাত্র সম্পাদক ছিলেন। প্রধান সম্পাদক কে ছিলেন? তো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। ঠিক আছে, ইনি প্রধান সম্পাদক ছিলেন। ঠিক আছে, তো এটা এসেছিল তোমার কি 1855 সালের 5ই জুলাই থেকে সম্পাদন শুরু হয়ে যায়। এবার গুরুত্ব কি আছে? তো এর প্রধান গুরুত্ব ছিল তৎকালীন ইংরেজ শাসন, ঠিক আছে, ব্যবস্থার অসঙ্গতি ও দেশীয় মানুষের অভাব অভিযোগ সরকারের দৃষ্টিচোখ করার প্রধান মাধ্যম। ঠিক আছে, যে ইংরেজ শাসন, ইংরেজরা যে ব্রিটিশরা যে আমাদের দেশে তখন রুল করছিল, আমরা তখন কি ছিলাম? আমরা তো ভারতীয়রা তো তখন গোলাম ছিল ইংরেজদের। ঠিক আছে, ওরা যেমন চাইতো তেমন করে কি করতো? শাসন করতো। ভারতে পড়াশোনার অভাব ছিল। ঠিক আছে, আমাদের ভারতকে সাপেরার দেশ বলা হতো তখন, যে এখানে তো সাপ সাপেরা পাওয়া যায়। ঠিক আছে, তো আমাদেরকে সাপ সাপেরা দেশ বলা হয়। তো সেই সময় কি হচ্ছিল যে ইংরেজরা অনেক রকমের যে ধরে না পলিসি নিয়ে আসতো, নীতি নিয়ে আসতো, যে কিরকম করে তারা শাসন করবে। হয়তো আমাদের দেশের মানুষগুলো তখন বুঝতে পারছিল না। ঠিক আছে, তো যারা বাইরে পড়াশোনা করেছে এবং যারা মানে যারা মানে ভারতের বাইরে যারা লেখাপড়া করেছে, বা যখন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যেরকম উড ডিসপ্যাচ পড়েছো, যখন ভারতেও ইংরেজি স্কুলগুলো খুললো, সেখানে পড়াশোনা করলো, তো তাদের ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারলো। ঠিক আছে, ব্রিটিশরা কি কথা বলছে, তাদের কথাগুলো বুঝতে পারলো এবং তাদেরকে নিয়ে কি করলো? আলোচনা করতে শুরু করলো এবং দেশীয় মানুষদেরকে কিভাবে ওদের কাছ থেকে রক্ষা করতে হবে সেগুলোর ব্যবস্থা নিতে শুরু করলো। ঠিক আছে, তো সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এবার সাংবাদিকতার নির্ভীক সৈনিক দেখে নিচ্ছি আমরা, যে স্বদেশ প্রেমিক ব্যক্তিত্ব। যারা স্বদেশ প্রেমিক ব্যক্তিত্ব ছিল, তারা নিজের সীমিত আর্থিক সঙ্গতি সত্ত্বেও নিজ বাসভবনে প্রেস স্থাপন করে পত্রিকা পরিচালনা করেন। ঠিক আছে, যারা দেশভক্তি, যারা মানে যাদের মধ্যে দেশপ্রেমিক ছিল বা স্বদেশ প্রেমিক ছিল, যারা দেশভক্তি ছিল, তারা কি করেছিল? নিজের বাড়িতেই মানে প্রেসটা, মানে দেখো তখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। সোশ্যাল মিডিয়ার যুগ থাকলে দেখে নাও, একটা আন্দোলন দেখলা তোমরা, জান্তর মান্তরে হলো। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার যুগ ছিল, তবুও কি হচ্ছিল? আমাদের দেশের মানে যে দেশের নেতা আছে তারাই মানে মানে ঝুঁকতে চাইছিল না। তুমি ভাবো সেই সময়ে এই তো আমাদের দেশ গোলাম আছে, তার উপরে কে মানে সেরকম লেখাপড়া মানুষ নাই। ঠিক আছে, তার উপরে আমরা কি করছি? ওদেরকে মানে দেশটাকে আজাদ করেছিলাম 1947 সালে। তো তোমরা ভাবতে পারছো যে ব্রিটিশরা আমাদের মানে আমাদের কাছে কি রকম ঝুঁকে গেছিল। হুম, তো যন্ত্র মন্ত্র আন্দোলনটা আরো মানে ভালো করে তোমরা দেখবা, তো দেখবা যে ভারতেরই যারা মানে শাসন প্রশাসন কর্তা আছে, ঠিক আছে, যারা দেশের মানে যারা এরা আছে, নেতারা আছে, তারাই তো নিচে নামতে চাইছিল না। ঠিক আছে, তাহলে একবার তোমরা ভেবে দেখো যে ব্রিটিশরা কিভাবে তারা কিভাবে মানে কি করেছিল। ঠিক আছে, কৃষকদের আশ্রয়স্থল হয়ে গেল। নীলকরদের অত্যাচারে ভিটে মাটি হারা নিজস্ব
কৃষকদের নিজ গৃহে আশ্রয় দেন, ঠিক আছে। মানে যাদের নীলকররা ছিল, নীল একটা খেতি আছে, মানে ক্ষেত ছিল, ঠিক আছে, নীলের জমি, নীল যেটা, যে তোমরা যদি মানে স্কুলে যাও কি, তোমরা তো স্কুল যাও, তো মানে তোমাদের যে মানে ড্রেসটা রয়েছে, যেটা হোয়াইট শার্ট পরে তোমরা যাও, তো দেখবা আমাদের সময় তো ওটাকে নীলে ভেজানো হতো, ঠিক আছে, ব্লু ব্লু হয়ে যেত, হালকা হালকা, মানে পরতে ভালো লাগতো, জামাটা পরতে ভালো লাগতো বা দেখতেও ভালো লাগতো, একটা কালার চলে আসতো নীল, ঠিক আছে। এখনো তোমরা পাবা নীলটা, কিন্তু এখন তো ব্যবহার খুবই কম হয়ে গেছে, ঠিক আছে। তো সেই সময় মানে জমিতে মানে এই চাষ করানো হতো, নীল চাষটা। এবার তুমি ভাবো যে আমার আমার ধরে নাও এইটুকু জমি আছে, তার মধ্যে যদি এইটুকুতে যদি নীল চাষই করি, আমার বাড়িতে 10 জন আছে, সেই সময় তো জনসংখ্যা অনেক ছিল বাড়িতে, ধরে নাও 10 জন আছে, এই জমিতে 10 জনের কিরকম করে মানে খাবারটা, মানে যে ধরে নাও ধানই লাগিয়েছে বা গমই লাগিয়েছে, তো কিভাবে এখান থেকে খাবারটা উঠবে, তো এতটাতে কি করতো, নীল চাষ করাতো, ঠিক আছে। এগুলো তোমার মন নাই, তবুও তোমাকে জবরদস্তি করাবে এরা, ঠিক আছে, পলিসি নিয়ে চলে আসতো, ঠিক আছে। তো এইরকমই কি হতো, যে যারা নীলকর অত্যাচারে ভিটামাটি নীলকর বানাতো, তোমার জমিকে কি করতো, দখল করে নিত। তো যারা নিজের ভিটামাটি হারিয়েছিল, তাদেরকে এরা কি করতো, আশ্রয় দিত, ঠিক আছে। তারপরে অনমনীয় মনোভাব, নীলকর সাহেবদের মামলা ও হুমকির মুখোমুখি হয়েও কখনো সত্য প্রকাশে পিছপা হননি, ঠিক আছে। আজকের মিডিয়াগুলো তো মানে যে সরকারের মানে কি বলে তালবা চাঁটতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো তখনকার যে ছিল নীলকর সাহেবদের যে মানে যারা নীলকর সাহেবরা ছিল, তাদের পিছনেও ওরা মানে যে ওদের সামনাসামনি মানে কথা বলবার ওরা কি রেখেছিল, সাহস রেখেছিল, ঠিক আছে। এবং কখনো তারা পিছু হাঁটতে শিখেনি, ঠিক আছে, এবং হাঁটেনি। তারপরে অকাল প্রয়াণ, অতিরিক্ত পরিশ্রম ও মানসিক চাপের কারণে 1861 সালে মাত্র 37 বছর বয়সে মৃত্যুবরণ করেন, ঠিক আছে। মানসিক চাপ, একটা মানুষ কখন মারা যায়, ঠিক আছে, আর ওর মেন্টালিটিতে মানে কতটা চাপ পড়েছে, ঠিক আছে। মানসিক চাপ বুঝো তোমরা, মানসিক চাপকে তোমরা বলতে পারো তানাব, ঠিক আছে, হিন্দি ওয়ার্ড আছে তানাব। যেরকম তোমাকে মেন্টালি প্রেসার করা হচ্ছে, এটা না করলে এটা হবে, ওটা না করলে ওটা হবে, ঠিক আছে। ডিপ্রেশনে মানুষ কীরকম চলে যায়, তো ওটাকেই বলে মানসিক চাপ, ঠিক আছে। তো মানসিক চাপের কারণেই তিনি 37 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তো এর ঐতিহাসিক আন্দোলনগুলো দেখে নিচ্ছি, ও হিন্দু প্যাট্রিয়ট। তো ডালহৌসির নীতি এসেছিল, তখন কি ছিল, সত্য বিলোপ নীতি। সেই সময় কি ছিল, যে এরকম যে মানে যা যে মানে ছোট ছোট রাজ্য ছিল, যেরকম সাতারা হয়ে গেল, নাগপুর হয়ে গেল, ঝাঁসির রানীকে চেনো তো, লক্ষ্মীবাই। তো এদের যে মানে যখন মানে রাজ্য চলছিল, ঠিক আছে, এখানে যে রাজারা রাজ করছিল, তো সেই সময় কি হয়েছিল, ডালহৌসি একজন কে ছিলেন, ব্রিটিশের মানে যে ব্রিটিশ গভর্নর ছিলেন ডালহৌসি। তিনি কি নিয়ে এসেছিলেন, সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতি বুঝো, সত্য বিলোপ নীতি এটা হচ্ছে যে তোমার যদি নিজের সন্তান না থাকে, নিজের সন্তান যদি না থাকে, তাহলে তোমার যে সত্তা আছে, সত্তা বলতে কি, তখন যে রাজা মহারাজাদের যে রাজ চলছিল, ঠিক আছে, ধরে নাও এটা ওদের কি আছে, সাম্রাজ্য আছে, এটা ধরে নাও সাতারা। তো এটা সাতারা কি আছে, তাদের সাম্রাজ্য আছে, ঠিক আছে। এবার এই সাম্রাজ্যের যদি কোনো নিজের সন্তান না থাকে, কি করতো, যেরকম ঝাঁসির রানী ছিল, ঝাঁসির রানী কি কি ছিল, নিজের পুত্র ছিল না তার, সে কি করেছিল, দত্তক পুত্র নিয়েছিল, ঠিক আছে। অন্য পুত্র অ্যাডপ্ট করে নিয়েছিল, অন্যের ছেলেকে অ্যাডপ্ট করেছিল, ঠিক আছে, দত্তক পুত্র ছিল ঝাঁসির রানীর কাছে। তো এরা কত শয়তান ছিল, ইংরেজরা, এরা ওদের রাজ্যটাকে মানে নিয়ে নিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে, ওদের রাজ্যটাকে মানে ইংরেজি সাম্রাজ্যে মিলিয়ে দেওয়ার জন্য তারা কি করতো, যে ওদেরকে এই যে সত্যবিলোপের নীতি নিয়ে এসে ওদের যে সাম্রাজ্যগুলোকে ছিনে নিয়ে নিয়ে নেওয়া হয়েছিল। এরকমের অনেক ছিল, সাতারা ছিল, নাগপুরের ঝাঁসি হয়ে গেল, নাগপুর ছিল, ঝাঁসি হয়ে গেল, আরও অনেকটা রাজ্য ছিল যাদেরকে মানে বলপূর্বক তারা কি করেছিল, তো মানে ছিনে নিয়ে নিয়েছিল, ঠিক আছে, বা তাদের কাছ থেকে কেড়ে নিয়ে নিয়েছিল। সেই জন্যই তো ওখানে ঝাঁসির রানীদের যুদ্ধটা দেখবে 1857 সালে সেই মানে হয়েছিল। এবার সাঁওতাল বিদ্রোহ 1855 সালে হয়েছিল। সাঁওতালদের ওপর মহাজন ও ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এবং সরকারের নির্মম দমন নীতির সমালোচনা করা হয়, ঠিক আছে। সাঁওতালদের উপরেও খুবই অত্যাচার হতো, ঠিক আছে, সেই সময়ে। কারণ সাঁওতালরা কোথায় থাকতো,
সাঁওতাল বা আদিবাসীরা তারা কোথায় থাকতো? জঙ্গলে থাকতো। কিন্তু ইংরেজরা কি করতো? ইংরেজরা সেখানকার কাঠগুলোকে মানে যে গাছগুলোকে আছে সেগুলোকে কেটে কেটে নিয়ে যেত। ঠিক আছে, এগুলোর জন্য সাঁওতালরা কি ছিল, ওদের উপরে ক্ষিপ্ত ছিল। তারপরে মহাবিদ্রোহ হয়ে গেল 1857 সালে। সিপাহী বিদ্রোহের প্রকৃতি কারণ অনুসন্ধান করে নিরপেক্ষ বিশ্লেষণ প্রকাশ করা হয় এবং ব্রিটিশদের প্রতিশোধমূলক আচরণ বন্ধের দাবি ওঠে। এবার আমরা নীল বিদ্রোহকে একটু মানে ডিপে দেখছি। ঠিক আছে, তো 1858 থেকে 59 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ শুরু হলে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তীক্ষ্ণ লেখনী নীলকরদের সাহেবদের অত্যাচারের মুখোশ উন্মোচন করে। ঠিক আছে, তো এই যে এরকমের যে ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে, সমাজের যে আয়না আছে। হ্যাঁ, আর একটা জিনিস, 19 শতককে আমরা সমাজের আয়না বলতে পারি। যে এখানকার যে তোমাদের যে মানে যে পত্রিকাগুলো ছিল, ঠিক আছে, তো পত্রিকাগুলোকে আমরা কি বলতে পারি, সেই সময়ের মানে সামাজিক আয়না, মানে সামাজিক সমাজের যে চেহারা কেমন ছিল, তো তারা সেই মানে তাদের পত্রিকার মাধ্যমে তা সেগুলোকে তুলে ধরছিল। ঠিক আছে, তো এখানে নীল বিদ্রোহ শুরু হলে মানে যে নীল বিদ্রোহের ব্যাপারেও তারা কি করেছিল, সেই একই জিনিস কিন্তু করেছিল। ঠিক আছে, তো তীক্ষ্ণ লেখনী করেছিলেন, নীলকর সাহেবদের অত্যাচারের মুখোশ মানে ধরা দিয়েছিলেন তিনি। এবং দরিদ্র যারা মানে যে দরিদ্র আছে, ঠিক আছে, গরিব নিহাইত, ঠিক আছে, তো গরিব যারা দরিদ্র নীল চাষিদের দাদন দাদন ব্যবস্থা বুঝো, দাদন তোমার সাথে কন্ট্রাক্ট হয়ে যায়। তো আমাকে 100 টাকা দিব, 3 মাসের জন্য আমার সাথে কাজ করতে হবে। এবার আমি তোমাকে তোমাকে দিয়ে যা তা কাজ করাচ্ছি। ঠিক আছে, তো কন্ট্রাক্ট, এবার তুমি 3 মাসের মধ্যে তুমি বাড়িও আসতে পারবে না, এটাকে কি বলতো, দাদন ব্যবস্থা। ঠিক আছে, তো দাদন দিয়ে জোরপূর্বক নীল চাষে বাধ্য করা হতো এবং শারীরিক নির্যাতন ও ঘর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা নিয়মিত পত্রিকায় প্রকাশিত হতো। যারা নীল চাষ করতো না তাদের ঘর বাড়িতে কি করে দিত, আগুন লাগিয়ে দিত। ঠিক আছে, এবং শারীরিক নির্যাতন, ঠিক আছে, মানে শরীরের মধ্যে মানে যে ধরে নাও যে কোনো জায়গাতে তোমাকে টাচ করছে, মারছে, ঠিক আছে, তো এগুলো তাদের যে মানে ব্যবহার ছিল, এগুলো দেখতে পাওয়া যাচ্ছিল। ঠিক আছে, ব্রিটিশদের। তারপরে নীল কমিশন ও পত্রিকার অবদান রয়েছে। 1860-এর নীল কমিশন, যখন নীল কমিশনটা গঠন হলো, যখন খুবই অত্যাচার অত্যাচার বেশি বেড়ে গেলে কি হয়, কেউ না কেউ আসে এবং এই এর উপরেও কি হয়ে গেল, নীল কমিশন বসে গেল। ঠিক আছে, আর তো 1860-এর নীল কমিশন গঠন হলো, তো হিন্দু যে প্যাট্রিয়ট পত্রিকা ছিল সেটা কি করলো, জনমত হলো এবং হরিশ্চন্দ্রের সাক্ষ্যের চাপে ব্রিটিশ সরকার 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন করতে বাধ্য হয়েছিল। ঠিক আছে, এই পত্রিকাটা বারবার করে দেখাচ্ছিল যে এরা কিভাবে অত্যাচার করছে, কিভাবে মানে মানুষের শরীরে নিয়ে নির্যাতন করছে। ঠিক আছে, এগুলো নিয়ে বারবার করে সে কিন্তু দেখাচ্ছিল, ফলে একটা কমিশন বসলো। দেখো ভারতে ভারতে দেখো একটা জিনিস আছে, ব্রিটিশ শাসন যে ছিল, ব্রিটিশ শাসন খারাপ ছিল না। ব্রিটিশ শাসন ব্রিটিশ শাসন যে ইউরোপে যে ব্রিটেন আছে যেখানকার ওরা ছিল ইংরেজরা, তো ব্রিটেনে কিন্তু খুবই সুন্দর, ওখানকার যে শাসন ব্যবস্থা ছিল খুবই সুন্দর ছিল। কিন্তু ভারতে আলাদাভাবে ট্রিট করা হতো, কারণ ভারতে কি ছিল, ভারতে সবাই কি ছিল, গোলাম ছিল। ঠিক আছে, তো গোলামকে ওরা যে কোনো রকমে কি করতো, ট্রিট করতো, যেরকম ভাবে ওরা চাইতো সেরকম ভাবে পলিসি বানিয়ে সেরকম ভাবে মানে তোমার আইন পাস করে নিত। ঠিক আছে, এবং মানে যে কোনো মানে একটা নিয়ে চলে আসতো এবং মানুষকে কি করতো সেখান থেকে মানে কন্ট্রোল করার চেষ্টা করতো। ঠিক আছে, কৃষকদের জয় ও আইন পাস হলো। কমিশনের সুপারিশে বলা হয় যে নীল চাষ সম্পূর্ণ ঐচ্ছিক, কৃষকদের অনিচ্ছায় নীল চাষে বাধ্য করা যাবে না বলে আইন পাস করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট, তো এক নজরে দেখে নাও প্রকাশকালটাও, যে 1853 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি ইংরেজি সাপ্তাহিক প্রতিষ্ঠাতা কে ছিল, গিরিশচন্দ্র ঘোষ, মধুসূদন রায় ও সহকর্মীরা ছিল। প্রধান সম্পাদক যদি থাকে সে কে ছিল, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। ঠিক আছে, পরবর্তী সম্পাদক কৃষ্ণদাস পাল ছিলেন। প্রধান আন্দোলন কি ছিল, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। ঐতিহাসিক প্রভাব কি ছিল, 1860 সালে নীল কমিশনের গঠনের মুখ্য ভূমিকা পালন করেন। ঠিক আছে, তারপরে আমরা দেখছি হুতুম প্যাঁচার নকশা। লেকচারগুলো কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এটাকে নেক্সট লেকচারে কভার করব। ঠিক আছে, কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকটাই স্লাইড রয়েছে এখনো। ঠিক আছে, তো না না করে 2 ঘন্টা লেগে যাবে। তো আজকের লেকচারটা এই পর্যন্তই থাকুক। ঠিক আছে, তো এরপরে যেটা নেক্সট লেকচার আসবে সেটা আমাদের হুতম পেঁচার যে ডাক থাকবে সেটা আসবে। ঠিক আছে, তো ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা ফিডব্যাক দিয়ে জানিও। ঠিক আছে, এবং যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক করবে এবং নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন
এবং তাদেরকে বলুন যে সাবস্ক্রাইব করতে, ঠিক আছে? আমরা রেগুলার ভিডিওসগুলো নিয়ে আসবো এবং সকাল এটার 7টা তোমরা অবশ্যই কমেন্ট করো যে সকাল 7টাতে কেমন হবে তোমাদের যদি টিউশন না থাকে, বা যারা টিউশন না পড়ে তারা অবশ্যই মানে কমেন্ট করো যে সকাল 7টাতে যে ভিডিওগুলো যেন আসে সে ব্যাপারে তোমাদের কি বিচার রয়েছে, ঠিক আছে? অবশ্যই তোমরা ফিডব্যাক করবা, ঠিক আছে? তোমরা যেটাই টাইম নির্ধারিত করবে আমি সেই সময়েই কিন্তু নিয়ে আসবো। আর অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? যাতে তোমরা নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারো, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।